সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব সকল বোর্ড 2026 সালে যে প্রশ্নটা এসেছিল চতুর্থ অধ্যায় থেকে সেই প্রশ্নের সম্পূর্ণ সমাধান। চলুন তাহলে দেখা যাক প্রশ্নটা কি ছিল। এখানে দৃশ্যকল্প একে ছিল, জনাব রহিম HTML ও CSS ব্যবহার করে তার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরির পরিকল্পনা করলেন। তিনি তার কম্পিউটারের পেজগুলো ডিজাইন করে প্রতিষ্ঠান প্রধানকে ব্রাউজারে ফলাফল দেখালেন এবং মতামত চাইলেন। প্রতিষ্ঠান প্রধান নিজের মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইটটি দেখতে চাইলে রহিম জানালেন এখনই অন্য কোনো ডিভাইস ব্যবহার করে ওয়েবসাইটটি দেখা সম্ভব নয়। এইটা দৃশ্যকল্প 1 ছিল। এরপর দৃশ্যকল্প 2 একটা টেবিল ছিল। আর এখান থেকে আমাদের যে প্রশ্নগুলো ছিল, ক নাম্বারের জন্য হাইপার টেক্সট কি। তাহলে প্রথমে আমরা দেখি যে হাইপার টেক্সটটা কি। হাইপার টেক্সট হচ্ছে এমন এক ধরনের টেক্সট যার সঙ্গে হাইপারলিংক যুক্ত করা হয় এবং তাতে ক্লিক করলে নির্দিষ্ট ওয়েব পেজে যাওয়া যায়। এখন দেখি তোমাদেরকে একটু বুঝাই দেই এই হাইপারলিংকটা কোনটাকে বোঝাচ্ছে আর হাইপার টেক্সট কোনটা। এখন দেখো, এইখানে আমরা জানি কোন একটা লেখাকে লিংক করার জন্য এই ট্যাগ ব্যবহার করা হয়। এই এ ট্যাগের শুরু রয়েছে, আবার এ ট্যাগের শেষও রয়েছে। এখন লক্ষ্য করো, এই যে এ ট্যাগের মধ্যে যখন আমরা হাইপার রেফারেন্স এই কথাটা লেখার পর পরেই আমরা কি করি, ধরা যাক তোমাদেরকে বললাম যে ফেসবুককে লিংক করব, তাহলে এখন আমরা কি ওই ফেসবুকের লিংকটা দিই, যেমন www.facebook এরপর .com। এই যে ফেসবুকের যে ওয়েবসাইটের লিংকটা রয়েছে এইটা আমি লেখার পরে হাইপার রেফারেন্সের মধ্যে দেওয়ার পর আমরা এই এটা একটা ক্লোজ করার আগে যদি আমি এখানে দেই এফবি, তাহলে কি প্রদর্শন করবে আমাদের ব্রাউজারের মধ্যে, এই কম্পিউটার স্ক্রিনের মধ্যে আমাদের মূলত এই এফবি লেখাটা দেখাবে। অর্থাৎ এই এফবিটা কিন্তু এখন লিংক হয়ে আছে এই টেক্সটটা। আর এই টেক্সটের মধ্যে যখন আমরা তো জানি মাউসের কার্সরটা দেখতে অনেকটা তীর আকৃতির হয়ে থাকে, কিন্তু যখন লিংক করা হয় এইখানে গেলে আমাদের কি হবে, এই হাতের চিহ্নটা উঠবে। এখন এই এফবির মধ্যে যখনই যাব তখনই ক্লিক করলেই আমাদের এই ফেসবুকের ওয়েবসাইটের মধ্যে চলে যাবে। এখন দেখো, এই এফবিটা যে টেক্সটটা ছিল এইটাই হচ্ছে মূলত হাইপার টেক্সট বোঝাচ্ছে। এখন দেখো, এই এফবিটাকে কি বলা হচ্ছে, হাইপার টেক্সট বলা হচ্ছে। তাহলে বোঝা গেছে অবশ্যই ক নম্বরের প্রশ্নটা কি ছিল, হাইপার টেক্সট কি। ক্লিয়ার তো? এখন দেখো খ নম্বরে যে প্রশ্নটা এসেছিল সেটা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইটে ব্যবহারকারী ও ওয়েবসাইটের মধ্যকার দ্বিমুখী যোগাযোগ তৈরি হয় ব্যাখ্যা করো। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর দিতে গেলে আগে প্রথমে বুঝতে হবে আমাদের ডায়নামিক ওয়েবসাইটটা কি। এখন ডায়নামিক ওয়েবসাইটটা একটু বলি, যে ওয়েবসাইটের কন্টেন্ট গুলো প্রতিনিয়ত পরিবর্তিত হয় তাকে কি বলা হয়, ডায়নামিক ওয়েবসাইট বলা হয়। আর এই ওয়েবসাইটের কন্টেন্ট গুলো মূলত পরিবর্তিত হয় সব সময় কি সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে সব সময় আদান প্রদান করে তথ্যগুলো। যেমন আমি এখানে বলতে পারি, যেমন ফেসবুকে যদি আমি কখনো লগ ইন করতে চাই, ধরা যাক লগ ইন করবো, তাহলে লগ ইন করার জন্য আমাকে কি করতে হচ্ছে বলো তো দেখি। প্রথমে আমাকে আগে মোবাইল নাম্বার দিতে হচ্ছে, এরপর পাসওয়ার্ড দিলেই আমরা কি করতে পারবো, ফেসবুকে লগ ইন করতে পারবো। এই যে ফেসবুকে লগ ইন বলো, অথবা আমরা অনেক সময় কমেন্ট করি, এই যে কমেন্টের কথাই বলি, অথবা আমরা যদি অনলাইনে কোনো ফর্ম পূরণ করি, যদি কখনো ফর্ম পূরণ করি, এই যে আমরা যখন কলেজে ভর্তি হয়েছিলাম দেখো তো আমরা অনলাইনে একটা ফর্ম পূরণ করেছিলাম না, এই ফর্ম পূরণ করলেও আমরা যখন একটা ওয়েবসাইটে গিয়ে করতেছি, যেমন এখানে লগ ইন করতেছি, এখন যখনই আমি এখানে আমার কি ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইনে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে ওটা কোথায় গেল, সার্ভারে চলে গেল। আর সার্ভারে যাওয়ার পর আমাদেরকে কি রেসপন্স করে পাঠাই দিচ্ছে, যখনই আমি লগ ইন সবকিছু ঠিক ছিল যে হ্যাঁ পাসওয়ার্ড এবং আমার যে মোবাইল নাম্বারটা রয়েছে এটা সবকিছু ঠিক রয়েছে, তখনই আমার কি ফেসবুক প্রোফাইলের মধ্যে আমরা প্রবেশ করতে পারছি। তাহলে এই যে আমি যে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করতেছি বা আমি ব্যবহার করতেছি এখন, তাহলে আমি ব্যবহারকারী, অর্থাৎ এই যে ব্যবহারকারীর কথা বলা হয়েছে। আর আমি যখন ওয়েবসাইটে প্রবেশ করতেছি তখন ওখান থেকে যে ফিডব্যাক হচ্ছে, তাহলে তথ্যের আদান প্রদান হলো কিনা আমার সঙ্গে,
অর্থাৎ ব্যবহারকারীর সঙ্গে কোথাকার ওয়েবসাইটের মধ্যে আমাদের কি হচ্ছে তথ্যের আদান প্রদান হচ্ছে। এই তথ্যের আদান প্রদানটা কি মূলত দ্বিমুখী যোগাযোগ তৈরি করে সেটাই ব্যাখ্যা করতে বলছে। অবশ্যই দেখো তো আমি যদি ব্যবহার করে থাকি আর ওয়েবসাইটের মধ্যে আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, তাহলে উভয়ের মধ্যে আমাদের কি হলো যোগাযোগ স্থাপন করলো। এই যোগাযোগ স্থাপনটা দুমুখী তো অবশ্যই হয়েছে, এই জন্যই বলা হয়েছে যে ডাইনামিক ওয়েবসাইটের ব্যবহারকারী এবং ওয়েবসাইটের মধ্যকার দ্বিমুখী যোগাযোগ তৈরি করে ব্যাখ্যা করো। তাহলে অবশ্যই বিষয়টা বুঝতে পারছো। এইটিকেই আমরা যদি বর্ণনা করে লিখতে পারি তাহলে আমাদের খ নাম্বারের প্রশ্নটাও হয়ে যাবে। এরপর দেখবো গ নাম্বারের প্রশ্নটা কি ছিল। শিক্ষার্থীরা এবারে আমরা গ নাম্বার প্রশ্নের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো যে উদ্দীপকের দৃশ্যকল্প 2 অর্থাৎ এই দৃশ্যকল্প 2 এর কথা বলা হয়েছে যে টেবিলটি ওয়েব পেজে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML কোড লিখো। অর্থাৎ এই আমাদের টেবিলটা তৈরি করার জন্য যে HTML কোড লিখতে হবে সে সম্পর্কে আমাদেরকে বলছে যে আমরা কি HTML কোড লিখব। তাহলে এই HTML এই টেবিলটার জন্য HTML কোড আমরা লিখে এখন দেখব। গ নাম্বার প্রশ্নের উত্তরটা এখন লিখবো আমরা। মূলত আমরা জানি যে HTML কোড লেখার জন্য বেসিক একটা স্ট্রাকচার রয়েছে, সেটা কি করতে হবে HTML দ্বারা আমাদেরকে শুরু করতে হবে। HTML শুরু করলাম, HTML এর পর কি দিতে হয় আমাদের জানি যে HTML এর ভিতরে দুইটা সেকশন থাকে, একটা হচ্ছে হেড সেকশন থাকবে আর একটা বডি সেকশন থাকবে। তাহলে হেড সেকশনের মধ্যে কি থাকবে এই যে হেড লেখার পর পরেই আমি হেডের ভিতরে একটা মাত্রই ট্যাগ সব সময় লিখে থাকবো, সেটা কি টাইটেল। টাইটেলটা কি মূলত যে কাজটা করব সেই রিলেটেড নামটা হবে। যেহেতু আমরা এখানে টেবিল তৈরি করতেছি এই জন্য টাইটেল আমাকে কি দিতে হবে কোথাও টেবিল দিতে হবে টাইটেল। এখন দেখো মূলত যে কাজটা করো সেটাই হবে আমাদের টাইটেল। যদি ফরম্যাটিং এর কাজ করতাম তাহলে ফরম্যাটিং দিতাম, যদি লিস্ট আমার উদ্দীপকে থাকতো তাহলে আমি এখানে টাইটেল কি দিতাম লিস্ট দিতাম। যেহেতু আমার টেবিল তৈরি করতে বলছে এই জন্য আমাকে এখানে টাইটেল কি দিতে হচ্ছে টেবিল দিতে হচ্ছে। ওকে, মোট কথা এখানে ম্যান্ডেটরি নয়, যদিও এটা তুমি যে কাজটা করবা সেই রিলেটেড এখানে নামটা দিবা। এখন লক্ষ্য করো টাইটেলটা দিয়েছিলাম শুরুর ট্যাগ এবং টাইটেলটা লেখার পর পরে টাইটেল ট্যাগটা ক্লোজও করে দিতে হবে। এখন লক্ষ্য করো এই হেড সেকশনের ভিতরে শুধুমাত্র টাইটেল ট্যাগটাই হয়, এখন হেডটাও আমি ক্লোজ করে দেব। এই হেডের পর পরে আমাকে কি করতে হবে বডি সেকশন শুরু করতে হবে। এই বডি ট্যাগের পর থেকে আমার যে উদ্দীপকটা থাকবে সেই রিলেটেড আমার কি কি কোড লিখতে হয় এইখানে আমরা বডি ট্যাগের পর থেকে প্রয়োজনীয় HTML কোডগুলো লিখব। এখন দেখো তুমি এইখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে টেবিলটা তৈরি করার জন্য প্রথমে একটা রো রয়েছে। এই রোতে কি রয়েছে এইচএসসি এক্সাম 2026 রয়েছে। প্রথমে এই রোটা রয়েছে, এখানে আগে বুঝে নেই এখানে কয়টা রো কয়টা কলাম রয়েছে। মূলত এখানে রো রয়েছে আমার 3টা, আবার কলামও রয়েছে 3টা। কিন্তু এখানে রো স্প্যান এবং কল স্প্যানেরও ব্যবহার রয়েছে, আমরা দেখবো এখানে কি কিভাবে ওগুলো ব্যবহার করা হচ্ছে। এখন দেখো যেহেতু আমরা টেবিল তৈরি করব এই জন্য কম্পিউটারকে আগে জানাই দেব টেবিল ট্যাগটা নিয়ে যে আমি টেবিল একটা তৈরি করে দিবা, আমাকে কম্পিউটারকে বলে দিলাম। এখন কম্পিউটারকে যখনই বললাম টেবিল ট্যাগটার মধ্য দিয়ে যে টেবিল তৈরি করে দাও, কিন্তু টেবিলের মধ্যে কি রয়েছে বলো তো দেখি বর্ডার আছে কিনা। এই জন্য টেবিল ট্যাগটার পর পরেই আমাকে বর্ডার অ্যাট্রিবিউট লিখে দিতে হবে যে টেবিলের বর্ডার কত হবে 1 অথবা 2 আমরা লিখতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে জাস্ট এই 1 2 দ্বারা কি বোঝাচ্ছে এই যে টেবিলের যে বর্ডারের সাইজটা রয়েছে এই সাইজটা নির্ধারণ করা হয় এইখানে এই 1 2 3 এর মধ্যে। যদি 3 দিতাম তাহলে একটু মোটা হতো, আবার যদি 4 দিতাম আরো মোটা হতো। মোট কথা এই বর্ডারের সাইজটা নির্ধারণ করা হয় এই বর্ডারের এখানে ভ্যালু দিয়ে। এখন দেখো অর্থাৎ টেবিল আমি কম্পিউটারের কাছ থেকে তৈরি করে নিতে চাইলাম, এখন এই জন্য টেবিল ট্যাগ দিলাম। এখন টেবিলের কি থাকবে বর্ডার জন্য থাকে এই জন্য বর্ডার অ্যাট্রিবিউট দিয়েও জানাই দিলাম। এখন টেবিলের কি তৈরি হবে প্রথমে একটা রো তৈরি হবে। এই রোটা তৈরি করার জন্য আমাকে যে কাজটা করতে হবে TR ট্যাগ নিতে হবে। TR নিতে হবে কেন, কারণ আমার একটা টেবিলের রো, যেহেতু টেবিলের রো তাহলে টেইতে টেবিল আর আটতে রো অর্থাৎ TR। এখন টেবিলের রোর মধ্যে আমার কি রয়েছে এই তথ্যটা রয়েছে আমার মাঝে রয়েছে। এখন দেখো যেহেতু মাঝে রয়েছে কোনো টেক্সট মাঝে থাকলে ওটাকে কি করে মাঝে থাকাকে এটা মূলত সেন্টার বোঝানো হয়। আর অ্যালাইনের মধ্য দিয়ে অ্যালাইন সেন্টার দিলে আমার মাঝে থাকবে, অর্থাৎ অ্যালাইন মানে সাজানো, টেক্সটটা কোথায় সাজবে আমার মাঝ থেকে থাকবে। এই জন্য আমি এই TR এর মধ্যেই দিয়ে দেব অ্যালাইন। অ্যালাইন কি দেব সেন্টার দেব, এই যে অ্যালাইন সেন্টার অ্যাট্রিবিউট লিখে দিলাম। এরপর লক্ষ্য করো এর পর পরেই আমরা কি করব এই টেক্সটটা এখন লিখতে যাব না, এটা বলো তো টেবিলের ভিতরে এগুলো ডেটা সব
এই জন্য যখনই এই টেবিল রোটা এই জায়গা থেকে শুরু হয়ে গেল, তখনই আমরা এখন যেহেতু ভিতরে ডেটা রয়েছে এই ডেটাটা দিতে যাব, টি ডি দিলাম, টি ডি হবে। এখন টেবিল ডেটাটা দিতে গিয়ে দেখি যে এইচএসসি এক্সাম 2026 এই লেখাটা কয়টা কলাম মিলে রয়েছে, একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম। দেখো তো একটু দুইটা কলাম বা তিনটা কলাম আছে কিনা একটু দেখো তো। অবশ্যই এইটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, টোটাল তিনটা কলাম মিলে রয়েছে আমার এইচএসসি এক্সাম 2026টা। তাহলে আমার যেহেতু কলাম তিনটা কলামকে নিয়ে রয়েছে, অর্থাৎ একটা কলাম থেকে বৃদ্ধি পেয়ে আর একটা কলামে গিয়েছে, এই জন্য যখন কলামকে বৃদ্ধি করে তখন এটাকে বলা হয় কল স্প্যান। এই জন্য আমরা এখানে লিখবো কল স্প্যান। কল স্প্যান কত লিখবো, যতটা স্প্যান করে নিবে। এখানে যেহেতু তিনটা কলাম মিলে রয়েছে এই জন্য কল স্প্যান 3 দিব। এখন যদি দুইটা মিলে থাকতো তাহলে কল স্প্যান কত দিতাম, 2 দিতাম। কোন লেখাটা থাকবে সেটা, এই যে এইচএসসি এক্সাম 2026। এরপর দেখো এই যে টিডিটা শুরু করেছিলাম এই টিডিটা আমি শেষও করে দেব। এখন লক্ষ্য করো এই যে যখনই কল স্প্যান 3 দিলাম তাহলে তিনটা কলাম মিলে নেওয়ার পরে বলতো এই রোটা আমার শেষ হয়ে গেল কিনা। যখন এই জায়গায় গিয়ে রোটা শেষ হয়ে গেছে, এই যে টিআরটা নিয়েছিলাম এই টিআরটা আমি ক্লোজও করে দিলাম। বোঝা গেছে? এখন এই রোর কাজ আমার শেষ, উপরের রোটা। এখন বলো এই রোটাতে যখনই যাবো, এটা শেষ হওয়ার পর তো পরের রোটাতে যাব, এই রোতে যখনই আসবো তখন আবার নতুন করে আমাকে কি নিতে হবে, টি আর নিতে হবে। বোঝা গেছে? এখন যখনই টি আর নিলাম, নেওয়ার পর কি এগুলো তো আর আমার মাঝে নেই, এই জন্য এখানে অ্যালাইনার সেন্টার লিখলাম না টিআর এর মধ্যে। এখন দেখো তুমি এই টিআর নেওয়ার পর এখন এই ডেটাটা যখনই দিতে যাচ্ছি, এই যে টিডি দিলাম, টিডি দেওয়ার পরে একটু লক্ষ্য করো এইখানে একটা রো, এখানে একটা রো, দুইটা রো মিলে এই ডেটাটা রয়েছে। যখন এই ডেটাটা তুলতে যাচ্ছি তাহলে টিডি দিলাম, টিতে টেবিল আর ডিতে ডেটা। এখন এই ডেটাটা লিখতে গেলে আমি দেখতে পাচ্ছি যে দুইটা রো মিলে এই ডেটাটা রয়েছে, এই জন্য এখন দুইটা রো মিলে রয়েছে বিধায় এই জন্য রো স্প্যান হবে। রো স্প্যান, রো স্প্যান কত হবে, দুইটা রো মিলে রয়েছে বিধায় এই জন্য রো স্প্যান 2। এখন দেওয়ার পরে এখন দেখো তো এই যে দুইটা রো মিলে কোন ডেটাটা রয়েছে, ইমেজ রয়েছে। আর ইমেজ প্রদর্শনের জন্য তো আমরা আইএমজি ট্যাগ ব্যবহার করি, আইএমজি দিলাম। দেওয়ার পরে কি করতে হবে, আইএমজি ট্যাগ ব্যবহার করে এসআরসি লিখতেই হয়, কারণ এই এসআরসি এর মধ্যে কোন ইমেজটা প্রদর্শন করাবো ওই ইমেজের নামটা দিতে হয় ডাবল কোটেশনের মধ্যে। আমার এখানে কি লোগো ডট জেপিজি, এই যে লোগো ডট জেপিজি আমি এখানে প্রদর্শন করালাম এই ইমেজটাকে এর মধ্য দিয়ে। এখন দেখো ইমেজের ওয়াইড হাইটটা দেয়া আছে কি, অবশ্যই প্রথমটা আমার কি হবে ওয়াইড, যেহেতু এখানে জায়গা নেই নিচে লিখতেছি। দেখো ওয়াইড, WIDTH, বানানটা কখনো ভুল করা যাবে না। ওয়াইড, ওয়াইড করে কত রয়েছে আমার বলো তো, প্রথমটা আমার ওয়াইড হয় সব সময় কত, 200 রয়েছে। এই যে 200 পিএক্স রয়েছে, এই যে পিএক্স এ দিলাম। এরপর দেখো হাইট, HIGST, এই হাইটটা আমার কত রয়েছে বলতো, 300 রয়েছে, এই 300 পিএক্স রয়েছে। এই জাস্ট এতটুকুর মধ্য দিয়ে আমার কি হয়ে গেল, এই টিডির মধ্যে যে ইমেজটা প্রদর্শন করবে সেটা হচ্ছে লোগো ডট জেপিজি। এটা কত সাইজে প্রদর্শন করবে, 200 এবং 300 পিক্সেলে। এরপর দেখো এই ডেটাটা যখনই আমার শেষ হয়ে গেল, তাহলে এই যে টিডিটা শুরু করেছিলাম সেই টিডিটাও আমাকে কি করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। আর এই টিডিটা ক্লোজ করার পরে এখন আমি এই টিডিটাতে যেতে পারবো। এই রোর মধ্যে দেখো, এই রোর মধ্যে এই ডেটাটা যখনই শেষ হয়ে যাবে তাহলে এই টিডির মধ্যে যাইতে হবে। আর এই টিডির মধ্যে যাওয়ার জন্য নতুন করে আবার আর একটা কি নিতে হবে, টিডি নিতে হবে। এখন লক্ষ্য করো যখন এই টিডিটা নিলাম, এইখানে যখন আমরা তথ্যটা দেখতেছি বা ডেটাটা দেখতেছি, এটাও কি রয়েছে, একটার কলাম, এখানে আর একটা কলাম, দুইটা কলাম মিলে এই লগ বি এ পাওয়ার সি রয়েছে। এখন দেখো এইটাও যেহেতু দুইটা কলাম মিলে রয়েছে, এই জন্য যেহেতু কলামকে বৃদ্ধি করে নিয়েছে এই জন্য কল স্প্যান হবে, এই জন্য কল স্প্যান লিখলাম। কল স্প্যান এখানে কত হবে, দুইটা কলাম মিলে রয়েছে বিধায় এই জন্য কল স্প্যান 2 দিব। এখন দেখো এই যে ডেটাটা যে রয়েছে, এখন ডেটাটা লিখি, আমার কি রয়েছে, লগ রয়েছে, এরপর বি রয়েছে আমার নিচে। তাহলে স্বাভাবিক লেখা থেকে যদি কখনো নিচ দিয়ে লিখতে চাই, স্বাভাবিক লেখা থেকে কোথা দিয়ে, নিচ দিয়ে, তাহলে সাবস্ক্রিপ্ট, অর্থাৎ সাবস্ক্রিপ্ট ট্যাগে সাব ব্যবহার করব। আর যদি স্বাভাবিক লেখা থেকে উপর দিয়ে কখনো যায় তাহলে সুপারস্ক্রিপ্ট ট্যাগ, আর সুপারস্ক্রিপ্টের জন্য সুপ, অর্থাৎ নিচ দিয়ে গেলে সাব আর স্বাভাবিক লেখা থেকে উপর দিয়ে গেলে সুপ। এই জায়গায় দেখো এই লগ লেখাটা স্বাভাবিক রয়েছে কিন্তু বিটা কি রয়েছে, নিচে রয়েছে।
তাহলে এটা কি স্বাভাবিক লেখা থেকে নিচ দিয়ে নিয়ে যাব, আর নিচ দিয়ে নিয়ে যাওয়ার জন্য কি হবে, সাব ট্যাগ ব্যবহার করব। এই জন্য এই যে সাব ট্যাগটা ব্যবহার করলাম, সাব ট্যাগটা কোন টেক্সট আমি নিচ দিয়ে দিব, সেটা হচ্ছে বি। আর বি লেখার পরে আবার আমি এই সাব ট্যাগকে ক্লোজ করে দেব। দেওয়ার পরে দেখো তো আবার ক্লোজ করার পর স্বাভাবিক আবার হবে, এটা কিন্তু আমার এখানে স্বাভাবিক রয়েছে, এই জন্য স্বাভাবিকভাবে এ লিখলাম। কিন্তু সিটা আবার এর উপরে পাওয়া রয়েছে না, তাহলে স্বাভাবিক লেখা থেকে আবার উপর দিয়ে লেখার জন্য কি হয়, সুপ ট্যাগ হয়। এই জন্য আমি এখানে আবার এই যে সুপ ট্যাগটা ইউজ করলাম। সুপ লেখার পরে এই সিটা লিখবো, এরপর সিটাকে উপরে উঠানোর জন্য শুধু এই সুপ ট্যাগের মাঝে দিলাম, এরপর সুপ ট্যাগটা ক্লোজ করলাম। এরপর দেখো আমার এই ডেটাটা শেষ হয়ে গেল না, তাহলে এই যে টিডিটা শুরু করেছিলাম সেই টিডিটাও আমাকে কি করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করার পর একটু লক্ষ্য করো এই রোটা আমার শেষ হয়ে গেল কিনা, যেহেতু শেষ হয়ে গেছে তাহলে এই রোটা যেহেতু শুরু করেছিলাম শেষ হয়ে গেছে রোর কাজ, আবার এই টিআরটাও আমাকে কি করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। এতটুকুর মধ্য দিয়ে আমাদের এতটুকু পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এখন বাকি থাকলো কি, এইটা তো আগেই রো স্প্যান করে নিয়েছে, এখন আমার বাকি রয়েছে এতটুকু জায়গা। আর এতটুকু জায়গা কি, আর একটা এই রোটা শেষ হয়ে গেলে আর একটা রোতে যাব, আর এই আর একটা রোর জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা একটু আমি উপরের দিকে লিখতেছি, নিচের দিকে লিখলাম না। তাহলে শিক্ষার্থীরা দেখো এখন যদি এই রোটা আমি শুরু করতে যাই তাহলে আবার নতুন করে আমাকে কি করতে হবে, আবার নতুন করে টিআর নিতে হবে। আর লেখাটা যেহেতু শুরুর দিকে রয়েছে এই জন্য অ্যালাইন কথাটা লেখার প্রয়োজন হচ্ছে না। এখন এই রোটা তো আগে আমার স্প্যান করে নিয়েছে, এইখানে তো আর এই রোর জায়গাটা নেই, যেহেতু এই জায়গা থেকে শুরু হবে তাহলে এই যে ডেটাটা যখনই শুরু করলাম এই টিডিটা কি হবে, এইখানে কোনো রো স্প্যান কল স্প্যান নেই, তাহলে আইসিটি লেখাটা রয়েছে, আইসিটি লিখলাম। এখন লক্ষ্য করো আইসিটি পরে কিন্তু ইজ লেখার জায়গা ছিল, কিন্তু না লিখে কোথায় গিয়েছে, পরের লাইনে গেছে। তাহলে একটা লাইন থেকে যদি পরের লাইনে যায় তাহলে অবশ্যই ব্রেক করে দিয়ে পরের লাইনে যাইতে হয়েছে। এই জন্য আইসিটির পরে এইখানে আমরা কি করব, ব্রেক দিব, তারপরে ইজটা কোথায় যাবে, পরের লাইনে যাবে। তাহলে আইসিটির পরে বিআর ট্যাগ আমরা ব্যবহার করব, বিআর। এরপর দেখো ইজ রয়েছে, সেই ইজটাও দিব। ইজ দেওয়ার পর দেখো তো ইজের পর আবার ফান লেখাটা কোথায় রয়েছে, নিচে রয়েছে, আবার পরের লাইনে যাওয়ার কারণে আবার বিআর ট্যাগটা ইউজ করলাম, আবার কি রয়েছে, ফান লেখাটা রয়েছে, এই যে ফান লেখাটা আমি লিখলাম। বলো এই ডেটাটা আমার এখন শেষ হয়ে গেল কিনা, তাহলে ডেটাটা শেষ হয়ে গেছে বিধায় এই যে টি ডেটা ক্লোজ করে দিলাম। এরপর যখন এইটা আমাদের শেষ হয়ে গেল তাহলে পরের ডেটাতে যাব, পরের ডেটার জন্য আমাকে কি করতে হবে, নতুন করে আবার আমাকে কি করতে হবে, টিডি নিতে হবে। এই টিডি নেওয়ার পর আমরা দেখতেছি যে এই টিডির মধ্যে কোনো তথ্য নেই, এটা ফাঁকা রয়েছে। এই ফাঁকার জন্য আমরা অনেক সময় কি করি, এন্ড চিহ্ন দেওয়ার পর এন বি এস পি লিখি, লেখার পর আবার টিডিটা ক্লোজ করে দেই। এটা ফাঁকা থাকলে সবসময় এটা লিখি। আমি যদি একটু নাও লিখি কোনো সমস্যা নেই, আমি যদি চাই যে যেহেতু এই ট্যাগটা আমার এখানে ডেটাটা ফাঁকা রয়েছে আমি যদি এটা ফাঁকা রাখতে চাই তাও আমার হবে, কখনোই ভুল হবে না, ঠিক আছে। আর এর মধ্য দিয়ে দেখো পুরা টেবিলটা আমার তৈরি হয়ে গেছে কিনা, যখন টেবিলটা তৈরি হয়ে গেছে এই রোটাও যেহেতু শেষ হয়ে গেছে তাহলে এই রো আগে ক্লোজ করে দেই, এই টিআরটা ক্লোজ করলাম। বলো এই টেবিলটা তৈরি করা যখনই শেষ হয়ে গেছে এই যে টেবিল ট্যাগটা আমাকে ক্লোজ করে দিতে হবে। এখন এই যে টেবিল ট্যাগটা ক্লোজ করব, এর আগে কি ছিল, বডি ছিল, এই বডি ট্যাগটা আমার ক্লোজ হয়ে যাবে। এরপর দেখো আমাদের এইচটিএমএল ছিল, সেই এইচটিএমএলটাও ক্লোজ হয়ে যাবে। এইটাই হচ্ছে মূলত আমাদের এই উদ্দীপকের টেবিলটির জন্য প্রয়োজনীয় এইচটিএমএল কোড। আমার নিচে জায়গা ছিল না বিধায় উপরে আমি লিখলাম। এরপর দেখবো আমাদের ঘ নাম্বারের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা কি ছিল। শিক্ষার্থীরা এখন আমরা দেখতেছি যে ঘ নাম্বার প্রশ্নটা কি ছিল, যে দৃশ্যকল্প একে উল্লেখিত সাইটটি সর্বসাধারণের ব্যবহারের উপযোগী করার জন্য সম্ভব কিনা প্রয়োজনীয় ধাপ উল্লেখপূর্বক বিশ্লেষণ করো। এখন এই প্রশ্নটির উদ্দীপকটা আগে দেখি একটাবার। কি ছিল, যে দৃশ্যকল্প একে জনাব রহিম এইচটিএমএল ও সিএসএস ব্যবহার করে তার প্রতিষ্ঠানের জন্য একটি ওয়েবসাইট তৈরির পরিকল্পনা করলেন। তিনি তার কম্পিউটারে পেজগুলো ডিজাইন করে প্রতিষ্ঠান প্রধানকে ব্রাউজারে ফলাফল দেখালেন এবং মতামত চাইলেন। প্রতিষ্ঠান প্রধান নিজের মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে সাইটটি দেখতে চাইলে রহিম জানালো
এখনই অন্য কোনো ডিভাইস ব্যবহার করে সাইটটি দেখা সম্ভব নয়, অর্থাৎ শুধুমাত্র কম্পিউটারের মধ্যেই রয়েছে, অন্য কোনো ডিভাইসে সম্ভব নয় এই মুহূর্তে দেখা। তাহলে এই যে সবাই যাতে দেখতে পারে ওয়েবসাইটটি, তাহলে কি কি ধাপ অনুসরণ করতে হবে সেই ধাপগুলোই বর্ণনা করতে বলছে। আর আমরা জানি ওয়েবসাইট পাবলিশের ধাপ কয়টা, 7টা রয়েছে। এই 7টা ধাপ কি কি রয়েছে? প্রথম 1 নাম্বার যে ধাপটা সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করা। 1 নাম্বার যে ধাপটা সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। তাহলে আগে প্রথম পূর্ব শর্তটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করা। এরপর ওয়েবসাইটটা ডিজাইন করার পরে 2 নাম্বার ধাপ হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন। ডোমেইন নেম রেজিস্ট্রেশন। এখন দেখো 2 নাম্বার ধাপটা কি রয়েছে, তাহলে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর দেখো 3 নাম্বার যে ধাপটা রয়েছে, সেই 3 নাম্বার ধাপটা কি? মূলত এই ওয়েবসাইটের নামটাও দিলাম, ওয়েবসাইটটা ডিজাইনও করলাম। যদি আমার কম্পিউটারের মধ্যে থাকে তাহলে পৃথিবীতে অন্য যে কোনো প্রান্ত থেকে কি সার্চ দিলে পাবে? কখনোই নয়, একটা নির্দিষ্ট সার্ভারে রাখতে হয়। এই জন্য আমাকে কি করতে হবে? 3 নাম্বার যে ধাপটা অনুসরণ করতে হবে সেটা হচ্ছে ওয়েব সার্ভারে হোস্টিং করে রাখা। এরপর দেখো যখন আমরা ওয়েব সার্ভার একটা হোস্টিং করে রাখলাম, এই 3টা ধাপের মধ্য দিয়েই কিন্তু আমরা একটা ওয়েবসাইট সবাই দেখতে পারবো যে কোনো প্রান্ত থেকে সার্চ দিলেই। কিন্তু 4 নাম্বার ধাপটা ম্যান্ডেটরি নয় যদিও, তারপর আমরা এটা আলোচনা করব। সেটা হচ্ছে 4 নাম্বার ধাপটা হচ্ছে সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করা। আমরা গুগলে যখন গিয়ে সার্চ দেই, তাহলে দেখো তো তুমি যে ওয়েবসাইটটা নিয়ে সার্চ দিলা ওই রিলেটেড আরো কি ওয়েবসাইট আসে কিনা বলো তো দেখি। এই যে পাশে অন্য আমাদের ওয়েবসাইট যাতে সাজেস্টে আসে, আমার ওয়েবসাইটটাও যেন তার সামনে চলে যায়, আমার এই ওয়েবসাইটের রিলেটেড কোনো নাম দিয়ে সার্চ দিলে। তাহলে এই কারণে যে কাজটা করতে হবে, সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করা। এরপর 4 নাম্বার ধাপটা হচ্ছে সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত। তাহলে মূলত এই 4টা ধাপের মধ্য দিয়ে আমরা কি করব? এই ওয়েবসাইটটাকে কি করতে পারবো? আমরা প্রদর্শন করতে পারবো সর্বসাধারণের জন্য। মূলত এই প্রশ্নটাই দেয়া ছিল গ নাম্বারে, যে দৃশ্যকল্প 1-এ উল্লেখিত যে ইয়া রয়েছে সর্বসাধারণের ওয়েবসাইটটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। এই মূলত এই 4টা ধাপ অনুসরণ করলেই আমরা সর্বসাধারণের জন্য এটা কি করতে পারবো? উন্মুক্ত করতে পারবো। ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।